তো প্রথমেই দেখো আমি কিন্তু পটল চিংড়ি বানানোর জন্য চিংড়িটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর আজকের একটা রান্নার মেনু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পটল চিংড়িটা কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তোমাদের মতো স্টাইলে রান্না করো, আর তাই নয় আমার ভিডিওটা দেখছো। অ্যাকচুয়ালি আমরা কি বলো তো, বিভিন্নভাবে কায়দা করে ঘুরিয়ে রান্না করতে ভালোবাসি। তোমরা যেমন ভালোবাসো আমিও তেমন ভালোবাসি। তো তারপরে দেখো পটলটা যেহেতু ভেজে নিতে হবে, তো আমি খুব একটা তেল রান্না করি না। তো তার জন্য দেখো পটলটা যখন অর্ধেক অর্ধেক ভাজা হয়ে আসে, তারপরেই কিন্তু আমি একই সাথে তেল না দিয়ে ওই আলুটা কিন্তু ওর মধ্যে দিয়ে আমি একসাথে ভেজে নিই। এতে কী হয় বলো তো, আমার একটু কম তেলও লাগে। আর জানোই তো স্বাস্থ্য সম্বন্ধে আর ফিগার মেনটেন্সের জন্য কিন্তু আমার কিন্তু প্রচণ্ড প্রচেষ্টা। তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখেছো, বা আগের ভিডিও, 2 বছর আগের ভিডিও। তো কী জন্য বুঝতেই পারছো, তেল কমের জন্য। তো এটার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে আমি কীভাবে মেনটেন করি। তো তারপর দেখো পটল আলু কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে। এইবারে পালা কিন্তু ফোড়ন দেওয়ার পালা। তো আমি দেখো কারি পাতা কিংবা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিই। হ্যাঁ, তবে এটা লক্ষ্য রাখতে হবে তেজপাতাটা যেন না বেশি পুড়ে যায়, মানে একদম কড়াটাকে দরকার হলে নামিয়েও নিই আমি। তো তারপরেই দেখো, যেহেতু চিংড়িটা ভেজেছিলাম না, কড়াটা একটু কেমন যেন হয়ে গেছিলো। তো তারপরেই দেখো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করি না, তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেখো পেঁয়াজ। আর পটল চিংড়িতে একটু পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসে না, আর যেহেতু চিংড়িটা ভেজেছি এর মধ্যে একটা দারুণ গন্ধ আসছে, এটা কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে যেমন হয় আদা রসুনের পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আর এবারে যেমনই মশলা কষো তোমরা আর কি, আমি চেষ্টা করি এই মশলা কষার সময় প্রত্যেকটা মশলা এই সময় দিয়ে দিতে। আর যেহেতু একটু হালকা জল দিয়ে আমি একটু নরম করে নিয়েছিলাম, তো তারপরেই দেখো ভাজা পটল আর আলুটা দিয়ে দিয়েছিলাম। জানো তো, রান্না কিন্তু সবাই করে, মশলা কিন্তু সবাই একরকম দেয়, কিন্তু আমি দেখেছি রান্না কষার গুণে কিন্তু আলাদা একটা ফ্লেভার এনে দেয়। তো তারপরেই দেখো আমার কিন্তু এটাতে না আর গুঁড়ো মশলা দিতে ইচ্ছা করলো না, মানে গুঁড়ো গরম মশলায় আমি জাস্ট একটু বেটে নিলাম। তো এই বাটা গরম মশলার ফ্লেভারটা কিন্তু আমার দারুণ লাগে। আর যখন এত কষে কষে এতক্ষণ ধরে আমি করলাম, তো রুটির সঙ্গে কিন্তু এই খাবারটা জাস্ট জমে যায়। তখন আমি কেন গরম মশলাটা একটু কষ্ট করে বেটে নেব না। তো যেহেতু ওই পাশেই আমার শিলনোড়া রয়েছে, তো এটা করতে করতে আমি গরম মশলাটা বেটে নিয়েছিলাম। এখন কিন্তু আমি শেষে দেব। তো যেহেতু আমার রুটিগুলো করছি, তাই ওইদিকে একটু অল্প আঁচ যায়। তো এইভাবে অল্প মানে তাপে আর কি, যদি আমি পটলটাকে হালকা হালকা ভাপ দিয়ে দিতে পারি, বেশ পটলটা বেশ নরমও হয় আর সিদ্ধটাও বেশ ভালো হয়। আর এই যে দেখো এদিকে কিন্তু আমার রুটিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড যেহেতু রুটি নিয়ে যাবে, তো তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি রুটিটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি পটলের তরকারিটা আমরা দুপুরে খাবো, আবার উনি মানে রুটি দিয়েও খাওয়া যাবে। তো তারপরেই দেখো ফাইনালি কিন্তু আমার অলমোস্ট মানে রুটিগুলোও হয়ে গেছে, আর তরকারি রান্নাপত্র সব কিছু হয়ে গেছে। ততক্ষণে আমি ওটা কষতে কষতে আমার ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর দেখো রোদের তেজটা দেখো, যখন মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর রোদও তেমন হচ্ছে। তো ফাইনালি দেখো আমি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর কালারটাও যেমন সুন্দর হয়েছে, আর রান্নাটা সত্যি আমার নিজে করেছি যে আমি এরকমভাবে এতটাই রান্না শিখে যাব, তো ভাবতেই পারিনি। তো যাই হোক, এইরকম করে ট্রাই